আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে এরকম একটি আওয়াজ আছে, আপনি কিভাবে দেখেন? আওয়ামী লীগকে কীভাবে ডিল করা হবে এই ব্যাপারে আমি ইতিমধ্যে একটা গণতদন্ত কমিশন প্রস্তাব করেছি যে কি করা যাবে আওয়ামী লীগের ব্যাপারে, এবং এটা আমেরিকান কংগ্রেশনাল হিয়ারিংয়ের মধ্যে একটা পাবলিক হিয়ারিং হতে পারে, যে আপনি একজন 8-10 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দেবেন, পাবলিক বিটিভি লাইভ সম্প্রচার করবে, দেশের যে কোনো নাগরিক সেখানে রেজিস্ট্রেশন করে মতামত দিতে পারবে, সরাসরি গিয়ে অথবা লিখিতভাবে। এবং আমি ভেবে দেখেছি যে এই কালেকটিভ মতামতগুলো যদি আপনি পান, 5 থেকে 6টা অপশন আসবে আপনি আওয়ামী লীগকে কীভাবে ডিল করবেন। একটা অপশন হচ্ছে যদি আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জার্মানি এবং ইটালি যেভাবে এটাকে ডিল করেছে, যে নাৎসিস এবং ফ্যাসিস্টদেরকে আউটরাইট ব্যান, তার লোগো, তার দোকান, তার কাপড়, তার কথা, শব্দমালা, স্লোগান, এভরিথিং ব্যান করে দিয়েছে। এবং হলোকস্ট ডিনায়াল যে অ্যাক্ট আছে সেখানে প্রত্যেকটাতে এগুলো ইউরোপিয়ান স্টেটগুলো, ওয়েস্টার্ন স্টেটগুলো একেবারে বিধিবদ্ধ করে ফেলেছে। এটা একটা মডেল। এই মডেলের সমালোচনা হচ্ছে যে আপনি টোকিও ট্রায়াল, তারপরে হচ্ছে আপনার নুরেমবার্গ ট্রায়ালের কিছু লিমিটেশন এসছে, সেই জায়গা থেকে মানবাধিকারের জায়গাটা, মত প্রকাশের জায়গা থেকে আমরা অনেক দূর এগিয়ে এসেছি, সেটা আমরা করব কিনা। দ্বিতীয় একটা জায়গা আসতে পারে সাউথ আফ্রিকান মডেল, যে আমরা কি একটা রিকনসিলিয়েশন মডেলে যাব কিনা, যে আপনি কোন লেভেল পর্যন্ত বিচার করবেন। আওয়ামী লীগের বেনিফিশিয়ারি না এমন লোক আপনি গত 16 বছরে খুঁজে পাওয়া মুশকিল হবে। ইভেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, এমন বহু লোক, নেতা এই আওয়ামী লীগের দোসরের কাজ করেছেন গত 16 বছরে। আমরা একেবারে নাম ঠিকানা সহ কোথায় ডিনার করে কিভাবে কন্ট্রাক্টারি পাইছেন এগুলো আমাদের কাছে জানা আছে। তাহলে এখন আপনি কতদূর পর্যন্ত বিচার করবেন আর কতটুকু পর্যন্ত আপনি ক্ষমা করবেন। সাউথ আফ্রিকাতে আমরা দেখেছি তারা পার্টিকুলার কিছু ক্রাইমের ব্যাপারে একমত হয়েছে বিচারের ব্যাপারে, বাকিটা হচ্ছে একটা ক্ষমার প্রসেসে। এবং সেই ক্ষমার প্রসেসের ব্যাপারে আমি বলেছি একটা তওবা কমিশন করতে, যেখানে হেফাজতের আলেমরা আসবে, আওয়ামী লীগের কর্মীরা যারা শুধু ভোট দিচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করে নাই, ফৌজদারি অপরাধ করে নাই, গুম খুনের সাথে জড়িত ছিল না, তারা আইসা তওবা করবে, তওবা করে বলবে আমি আওয়ামী লীগ করে ভুল করছি আর জীবনে করব না। এটা করার পর তাকে পুনর্বাসিত করা হবে। থার্ড অপশন হচ্ছে আইসিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের, তাদের মধ্যে তো সেই সেটা তো দাবি হচ্ছে, তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবিটা তুলছি বারবার, যে আপনি এই অপশনগুলো গণতদন্ত কমিশনের মাধ্যমে কালেক্ট করেন এই রিকমেন্ডেশনগুলো। থার্ড হচ্ছে আইসিটিতে ব্যক্তির বিচার হচ্ছে, আইসিটির জাজের কাছে অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে একটা রেফারেন্স যাইতে পারে যে প্রিন্সিপাল অফেন্ডার এবং তাদের পার্টি পোর্টফোলিওর আলোকে দলের ব্যাপারে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, একটা ক্রিমিনাল ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। ফোর্থ হইতে পারে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল মিলে আমাদেরকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, অতএব কালেকটিভলি আমরা ওদেরকে 3টা নির্বাচন করতে দেব না। ফিফথ হইতে পারে যে যারা অপরাধ করেছে তাদেরকে আপনি দেশে বিচার করবেন এবং ইন্টারন্যাশনালি আইসিসিতে রেফার করে দেবেন, প্রয়োজনে এক্সট্রাডাইট করবেন। এই রকম 5-6টা অপশন আসলে পরে আপনি গণভোট দিয়ে দেন, দেশের মানুষ আওয়ামী লীগের ব্যাপারে কি করতে চায়। এই 6টা অপশন ব্যান করে দেবেন, নির্বাচন নিষিদ্ধ করবেন, লিমিটেডলি করবেন, বিচার করবেন। এই প্রস্তাবটা আপনারা সরকারের কাছে রেখেছেন? আমি গণতদন্ত কমিশনের কথা বলেছি। কমিশন এরকম একটা রিকমেন্ডেশন যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দেয়, সরকার এইটা রেফারেন্ডাম আকারে জাতির কাছে নিয়ে যাক। কারণ আওয়ামী লীগ যে আমাদের জাতীয় শত্রু, এই কালেকটিভ কনসেন্সটা শুধু আমরা কয়েকজন মিলে যেন ডিসাইড না করি, এটাতে পুরো জনসম্পৃক্ততা দরকার। ওই যে ইশরাক বলেছে, আমি তো 20 বছর পরে দেখতে চাই না আওয়ামী লীগ আবার ফিরে আসুক, আমরা কেউ দেখতে চাই না। কারণ ডাইনোসর তার কঙ্কাল অবস্থা থেকে স্কেলিটন হয়ে রক্ত মাংস কালেক্ট করে আবার ফিরে আসবে, সেই ডাইনোসরের জমানাতে আমরা ফিরে আসব। আবার আপনার কাছে শফিকুল আলম, আপনার মন্তব্য জানতে চাই, সরকারের অবস্থান কি হবে এই প্রস্তাবে? আমরা স্পষ্ট জানিয়েছি আসি ফর্মে, এই যে কারেন্ট যে সেটআপে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট পার্টি, এবং আওয়ামী লীগের আপনি দেখেছেন জুলাই আগস্টের পরে আওয়ামী লীগের কেউ, নট অনলি তাদের লিডার মানে ফ্যাসিস্ট হাসিনা, মানে স্বৈরাচার হাসিনা ছাড়া কেউ তো, কারোর মধ্যে তো কোনো অনুশোচনা নাই, কারোর মধ্যে কেউ এসে তাদের লিডারকে ডিনাউন্স করছে না যে না তুমি এই কাজটা খারাপ করেছো, কেউ এসে বলছে না যে ছাত্রদের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে, তাদেরকে অন্যায়ভাবে পাখির মতো গুলি করে মারা হয়েছে, কেউ আপনি দেখেছেন একটা স্টেটমেন্ট কারো মধ্যে? আওয়ামীদের ওদের তো অনেক ফ্যাসিস্ট, ওনাদের তো ইন্টেলেকচুয়ালও আছেন, ওদের পুরো আওয়ামী লীগ জার্নালিস্ট আছেন, কারো মধ্যে আপনি এটা দেখেছেন? কারো মধ্যে তো এটা নাই। তো আপনি কার সাথে ডিল করবেন? আমাদের একটাই কথা
যে আমরা ব্যান, এটা পলিটিক্যাল ডিসিশন হবে, এটা পুরো জাতীয়ভাবে এটা পলিটিক্যাল ডিসিশন হবে। বাট আলী রিয়াজ স্যার সবচেয়ে আলী রিয়াজ স্যার বলেছেন, শুনেন, আলী রিয়াজ স্যার খুব সুন্দর একটা ইন্টারভিউতে বলেছেন, এখন যে নতুন যে তাদের সাথে কথা হবে কিনা অনেকে বলছেন, উনি সরাসরি যে পোস্ট জার্মান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে রিকনস্ট্রাকশন অফ জার্মানি, ওইখানে কি নাজিদেরকে ডেকে এনে আপনি কথা বলেছে কেউ? কোথাও বলেছে? আর সবচেয়ে বড় যেটা পাপ, আওয়ামী লীগ তো শুধু জুলাই আগস্টের পাপেই সীমাবদ্ধ ছিল না, সবচেয়ে বড় যেটা আমি দেখি সেটা হচ্ছে গুম। 3 থেকে 4,500 লোককে আপনি গুম করেছেন, নিরীহ লোক। এদেরকে আপনি কোথাও আপনি ল্যাটিন আমেরিকায় একটা পার্টি দেখেন যারা লার্জ স্কেল গুম করে তাদেরকে আবার কেউ ডেকে এনে আসো তুমি ইলেকশনে আসো, টাকা স্পেন্ড করতেছেন, লোকজনকে কিনতেছেন, তারা ফেসবুকে এসে আজব আজব কথা বলতেছেন যে এই হচ্ছে। এবং সত্যি আনফর্চুনেটলি তাদের পায়ে আবার ট্র্যাপে আবার আমাদের কিছু যারা আমরা সবাই একসাথে যারা ছিলাম তাদের যে ন্যারেটিভ তারা যেটা পুশ করতে চাচ্ছেন সেই ন্যারেটিভের আমরা আবার খাচ্ছি। আমার ভয় অন্য জায়গায়। আমার ভয় হচ্ছে এই যে যদি আমাদের মধ্যে ডিফারেন্স যেটা ছোটোখাটো দেখা যাচ্ছে, এটা যদি কোনো কারণে বড় হয় তাহলে আলটিমেটলি বেনিফিশিয়ারি হবে আওয়ামী লীগ। আমার বয়স যতটুকু, আমি আই এম 37 নাও, আমি চিন্তা করি আল্লাহ যদি আমাকে নর্মাল জীবন দান করেন 20 বছর পরে আই উইল বি 57। আমি দেখতে চাই না আওয়ামী লীগ ওই সময় ব্যাক করেছে পারেন, যে যদি ইলেকশনটা মানে ইলেকটোরাল প্রসেসটাকে বাধাগ্রস্ত করার জন্য কিন্তু কোনো থার্ড পার্টির একটা ইন্টারভেনশনের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কারণ যেভাবে আগাচ্ছে আপনারা জানেন যে আওয়ামী লীগ কিন্তু বসে নাই, তাদের কাছে এখনও দেশের ভিতরে রয়েছে। আর এই যে 600 কতজন ক্যান্টনমেন্টে ছিল তাদের মধ্যে কতজন বের হতে পেরেছে, বাকিরা এখানেই কিন্তু তারা লুকিয়ে রয়েছে। আমি গতকালকে একটা ভয়ঙ্কর ভিডিও দেখলাম যে জেলখানার ভিতরে বসে যুবলীগের এক কোনো কর্মী হবে, একজন সাংবাদিক আমাকে পাঠিয়েছে, তার চেহারাই ভয়ঙ্কর এবং সে ডাইরেক্ট থ্রেট করছে যে আমি বের হয়ে নিই, তারপরে দেখে নিব যারা আমাকে অ্যারেস্ট করিয়েছে। এবং আপনি শেখ হাসিনার অডিও রেকর্ড, তার বিরুদ্ধে আমরা 5ই অগস্টের মতো মাঠে নাম। এখনো পর্যন্ত কিন্তু নানা রকম প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, এমনকি একটা মব জাস্টিসও আমরা ডিজিটাল মিডিয়াতে দেখি। এটাকে আমরা কিভাবে আগামী দিনে মোকাবেলা করব? সোশ্যাল মিডিয়ার এই প্রোপাগান্ডা, মব জাস্টিস যে ধরনের কথা বললেন, তো তার আগে একটু ডিসেন্টিং অপিনিয়ন আছে যারা প্যানেলিস্ট আছেন তাদের সাথে, এবং এটা না বললে আবার যেটা হয় যে একইটাই বক্তব্য সমর্থন করছে কিনা। প্রথম থেকে যেটা বলা হচ্ছে এটা একটা বিপ্লব, আমি ব্যক্তিগতভাবে এটাকে বিপ্লব মনে করি না, এটা ছিল গণ অভ্যুত্থান। কেন গণ অভ্যুত্থান ছিল সেটা নিয়ে লম্বা আলোচনা করা যাবে, কিন্তু ওই আলোচনাটা অন্য কোনো সময়ের জন্য তুলে রাখলাম। আমি এইটাকে খুব স্পেসিফিক্যালি বলছি, এইটা বিপ্লব ছিল না, এটা ছিল গণ অভ্যুত্থান। কারণ স্ট্রাকচারালি বিপ্লব আর গণ অভ্যুত্থানের ভেতরে অনেক ধরনের পার্থক্য আছে। এই পার্থক্যগুলোই মূলত সামনের দিনে এই যে নানা মতাদর্শজনিত যে ধরনের মানে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করছে, আমার মনে হয় এই সংজ্ঞায়নে একদম ফ্রম ডে 1 থেকে কিছু কিছু তাত্ত্বিক এই ঝামেলাগুলো তৈরি করে দিয়েছে, ইনসিস্ট করে দিয়েছে বিভিন্ন জায়গায়। যাই হোক, সেই আলোচনায় পরে আসি। সোশ্যাল মিডিয়ায় গুজবের কথা যদি বলেন, একটা উদাহরণ টানি, আমার মনে হয় বুঝতে খুব সুবিধা হবে। কোরবানি ঈদের সময় যখন পশুকে কোরবানি করা হয়, ধরেন একটা গরুকে কোরবানি করা হলো, সাথে সাথে সে কিন্তু নিস্তেজ হয়ে যায় না, দেখবেন অনেকক্ষণ ধরে সে ঝাপাঝাপি করতে থাকে, হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। আওয়ামী লীগের এখন অবস্থা হচ্ছে সেটা। এবং এরা অনেকে বুঝতেই পারে না যে পুরো পৃথিবী কাঁপানো একটা গণ অভ্যুত্থানে তাদের পতন ঘটে গেছে, এবং তারা এটা বুঝতে পারে না যে বাংলাদেশের এই বিপ্লবটাকে পুরো পৃথিবীর ভেতরে, আপনি জানেন যে বিভিন্ন ম্যাগাজিন বিভিন্ন জায়গায় কিন্তু পৃথিবীর 1 নম্বর দেশ হিসেবে কিন্তু স্বীকৃতি দেওয়া হচ্ছে এই স্পিরিটটার জন্য। সো এইটা না বুঝতে পেরে তাদের যেটা করা হচ্ছে, ইনফ্যাক্ট আওয়ামী লীগকে আমি না রাজনৈতিক দলের যে কাজ, সেই কাজের সাথেও তাদের খুব একটা মিল পাই না আমি। এমনকি শেখ হাসিনাকে অনেকে মনে করতে পারে উনি রাজনীতিবিদ ছিলেন। শেখ হাসিনা অনেক কিছু হইতে পারে, শেখ হাসিনা ডাইনি হইতে পারে, ভোটচোর হইতে পারে, ফ্যাসিবাদের একেবারে শিরোমণি হইতে পারে, কিন্তু উনি রাজনীতিবিদ হতে পারেন না। একটু জিনিস খেয়াল করে দেখেন, উনি এবং উনার ছেলে মেয়ে প্রত্যেকেই বিদেশের মাটিতে ভালো আছে না? তার ছেলে জয় বিদেশে পার্টি করে বেড়াচ্ছে, সেই ছবিগুলো রেগুলার দেখা যাচ্ছে। তো এই বাংলাদেশে অনেক ছাত্রলীগের লোক, যুবলীগের লোক, অনেক মানুষ ছিল যারা ওই আদর্শে বিশ্বাস করে রাজনীতিটা করতো। শেখ হাসিনা যখন পালিয়ে গেল, এই নেতাকর্মীদের অবস্থা কি হবে সে কি একটাবারের জন্যও ভেবেছে? তার তো শীর্ষ নেতাদেরও খোঁজ নেয় নাই।
তো এমন নেতৃত্ব যদি হয়, আমি বলবো তার ভেতরে রাজনৈতিক কোনো গুণ ছিল না। ইনফ্যাক্ট আর একটা ব্যাপার, শেখ হাসিনা যখন এই 75 পরবর্তী সময়ে বাংলাদেশে যখন আসে, তারপরে সে কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়ায় ইন্টারভিউ দেয়, এবং খেয়াল করে দেখবেন ইউটিউবেও পাওয়া যায় সেই ইন্টারভিউ। শেখ হাসিনাকে যখন জিজ্ঞাসা করা হয়, ওই ইন্টারভিউতে সে উল্লেখ করেছে সে প্রতিশোধ নিতে চায়। মানে একজন মানুষ রাজনীতিতে আসবে, দেশের ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে, তার ভীষণ এইটা না যে দেশের জনগণের সেবা করবে, তার ভীষণ এইটা সে প্রতিশোধ নেবে, এবং সারাটা জীবন ধরে সে বাংলাদেশের জনগণের উপরে প্রতিশোধটাই নিয়েছে। এই মনস্তত্ত্বটা বুঝতে পারাটা জরুরি।